বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি। বিচারিক আদালতের অভিযোগপত্র অবৈধ ঘোষণা করেছেন বিচারপতি এ.কে.এম. মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, কে গ্রেনেড সরবরাহ করেছিল তা উল্লেখ নেই চার্জশিটে। গ্রেনেড নিক্ষেপের কথা বললেও ঘটনাস্থলে কারা তা নিক্ষেপ করেছিল সাক্ষীদের বক্তব্যে সেটা উঠে আসেনি। আসামি পক্ষের যুক্তি রায়ে উল্লেখ করেছেন বিচারপতি। রায় বলা হয়, মামলার চার্জশিট বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে গ্রহণ করানো হয়নি, এটি আইনের লঙ্ঘন। অন্তর্বর্তী সরকার গঠনের পর ২৩শে অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. মাসুদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। ৩১শে অক্টোবর মামলার পেপার বুক পাঠের মধ্য দিয়ে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। ২১শে নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়। এই মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের হয় যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বিএনপির দাবি, ষড়যন্ত্র করে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক নেতাদের। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি, সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন। দর্শক, বহুল আলোচিত এই রায়ের বিস্তারিত আরো খবরাখবর জানবো আমার সহকর্মী নূর নবী সরকারের কাছ থেকে। তিনি আছেন হাইকোর্ট প্রাঙ্গণে। নূর নবী, রায়ে আর কি বলা হয়েছে এবং এজলাসের পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন? এজলাসের পরিস্থিতি এখন পরবর্তী বিচারিক কার্যক্রম চলছে। যখন রায় শেষ হয়েছে তখন আমরাও বের হয়ে এসেছি, আইনজীবীরাও বের হয়ে এসেছেন। আর পরে এসে আইনজীবীরা কথা বলেছেন গণমাধ্যমে। আর রায়ের সেরকম কোনো পর্যবেক্ষণ কিন্তু বিচারপতি দেননি। তিনি প্রায় ৪৫ মিনিটের মতো কিন্তু রায় প্রদান করেছেন, লিখিত রায়। তিনি নোট নিয়ে এসেছিলেন, সেটি কোর্টে উপস্থাপন করেছেন। বেঞ্চ কর্মকর্তা রায়টি লিখেছেন, পরবর্তীতে এই রায়টি প্রস্তুত হবে। সেখানে তিনটি বিষয় আমি দাঁড়িয়ে থেকে যতদূর বুঝেছি, সাক্ষীরা কেউ প্রমাণ করতে পারেনি যে কে হামলা করেছিল, এরকম একজন সাক্ষ্য দেয়নি। এই কথা আসামিদের যে যুক্তিতর্ক সেখান থেকে বিচারপতি উল্লেখ করেছেন রায়ে। তিনি এও বলেছেন যে চার্জশিট আদায় করা হয়েছিল মুফতি হান্নানের কাছ থেকে, জবানবন্দির ভিত্তিতে চার্জশিট তৈরি করা হয়েছিল, সেখানে তাকে নির্যাতন করা হয়েছিল, এই কথা আসামিপক্ষ বলেছিল, সেটিও তিনি আমলে নিয়েছেন। এবং আসামিপক্ষের আইনজীবীরা গুরুত্বপূর্ণ একটি জায়গায় যে আর্গুমেন্ট করেছিলেন সেটিও তিনি রায়ে উল্লেখ করেছেন যে এই যে চার্জশিটটা দেওয়া হয়েছিল সেটি পলিটিক্যালি মোটিভেটেড এবং যেভাবে উপস্থাপন করা হয়েছিল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন না করে সরাসরি ট্রাইব্যুনালের বিচারকের কাছে উপস্থাপন করা হয়েছিল, এখানেও আইনগত ত্রুটি রয়েছে বলে উল্লেখ করেছেন বিচারপতি আইনজীবীদের বরাতে। তারপরে শেষে এসে তিনি অর্থাৎ বিচারিক আদালতের যে চার্জশিট দেওয়া হয়েছিল, যেটার ভিত্তিতে রায় প্রদান করেছিল বিচারিক আদালত, সেই চার্জশিটটাকে বাতিল করেছেন। এর ফলে তারেক রহমান সহ অন্য যে আসামিরা রয়েছেন তারা বেকসুর খালাস পেয়েছেন। পরবর্তীতে এই পর্যন্ত রায় হওয়ার পরে আইনজীবীরা বাইরে এসে যেটি বলেছেন, এটি একটি রাজনৈতিক মামলা ছিল এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে দায়ের করা হয়েছিল। আইনজীবীদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে কি ২১শে আগস্টের ঘটনা ঘটেনি, এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের বিষয়টি কি হবে। আসলে সেখানে আইনজীবীরা বক্তব্য দিয়েছেন যে সে বিষয়ে আদালতের কাছে বিচার্য ছিল না, এই কারণে আদালত সেটির বিচার করেননি। এতগুলো মানুষ মারা গেল, সে বিষয়টি কিভাবে কি হবে সে বিষয়েও কিন্তু কোনো এই রায়ের ভিতরে কিন্তু উল্লেখ করা হয়নি। আর এখানে আইনজীবীদের প্রতিক্রিয়ার পরে বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু এসেছিলেন, গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন। তার কাছে প্রশ্ন করেছিলাম যে এই যে ঘটনাটি ঘটেছিল ক্ষমতায় থাকা অবস্থায়, তখন এক ধরনের তদন্ত হয়েছিল, আওয়ামী লীগ এসে আরেক ধরনের তদন্ত হলো, কেয়ারটেকার সরকার তৎকালীন ২০০৭ সালে তারা তদন্ত করেছিল। তো সব কিছু মিলিয়ে মামলাটার পেছনে রাজনীতি ছিল। আবার ৫ আগস্টের পট পরিবর্তনের পরে যখন একটি নতুন সরকার এসেছে তখন একটা রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। তো
এই মামলাটি দায়ের, বিচারিক কার্যক্রম এবং খালাস প্রক্রিয়া এটার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা। সুলতান সালাউদ্দিন টুকু স্পষ্ট করে বলেছেন এটার ভেতরে আসলে তারা ন্যায় বিচার পেয়েছে, পেছনে কি রয়েছে সে বিষয়ে তিনি মন্তব্য করেননি। তিনি বলেছেন যে আমরা ন্যায় বিচার পেয়েছি, আসামিরা যারা কারাগারে আছে তারা আসলে এখান থেকে এই মামলার ফলে তারা ছাড়া পাবেন। আরেকটি বিষয় কিন্তু খুবই উল্লেখ করার মতো, এই মামলাটির ভবিষ্যৎ কী হবে। এই মামলাটির ভবিষ্যৎ যদি রাষ্ট্রপক্ষ এখন বা পরে আপিল বিভাগে আপিল করতে চায় সেই সুযোগ কিন্তু রয়েছে। অর্থাৎ আপিল বিভাগে যদি আপিল নিষ্পত্তি না করে এই রায়টি কার্যকর করে এবং বিএনপি যদি মনে করে তারা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে, তাহলে ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক পটে পরিবর্তন হয় তখন কিন্তু আপিল বিভাগে গেলে এই রায় উল্টেও যেতে পারে। কারণ রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে কিন্তু মামলার রায় পাল্টে যায়, আমরা সেটা দেখেছি। এখন ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তনের উপর অপেক্ষা করতে হবে এবং আপিল বিভাগ যদি এখন নিষ্পত্তি করে দেয় এই মামলাটি, তাহলে কিন্তু আর আইনগত কোনো বাধা থাকবে না আসামি পক্ষের ক্ষেত্রে। এখন বিএনপি কি করবে, আসামি পক্ষ কি করবে সেটি এখন দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে লুন্ডবী।